পৃথিবীতে এমন একটা শহর আছে যার সীমানার এক পাশে আফ্রিকা আর অন্য পাশে ইউরোপ। সেই সীমানা পার হতে গত সপ্তাহে একসঙ্গে সমুদ্রে ঝাঁপ দিয়েছিল প্রায় 60,000 মানুষ, যা শহরটির মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। আর সেই শহরে প্রবেশের এই ঝুঁকিপূর্ণ পথ পেরোনোর আগেই মারা গেছেন অন্তত 57 জন। কেউ কাঁটাতার টপকেছে, কেউ ঘন্টার পর ঘন্টা সাঁতরেছে ঠান্ডা পানিতে। কিন্তু প্রশ্ন হলো, স্পেনের এই ছোট্ট শহরটা এত মূল্যবান কেন? আজকের পর্বে থাকছে পুরো ঘটনা, ইতিহাস আর এই শহরকে ঘিরে ইউরোপ আফ্রিকার এক অদ্ভুত রাজনীতি। সঙ্গে আছি মৌসুমী সুলতানা। 30 জুলাই 2026 সকাল থেকেই মরক্কোর ফনিদেক শহর থেকে হাজারে হাজারে মানুষ নামতে শুরু করে সমুদ্রে। গন্তব্য স্পেনের ছোট্ট শহর সেউতা। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় 30 জুলাই সকাল থেকে 31 জুলাই পর্যন্ত প্রায় 50,000 মানুষ ঢুকে পড়ে শহরে। সেউতার প্রেসিডেন্ট হুয়ান হেসুস ভিভাস পরে জানান সংখ্যাটা প্রায় 60,000 ছাড়িয়ে গেছে, যা শহরের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। প্রাণহানির সংখ্যা প্রথমে বলা হয় 18, তারপর 34, শেষে সিএনএনের প্রতিবেদনে তা দাঁড়ায় অন্তত 57 জনে। সেউতার প্রেসিডেন্ট একে এক পরম মানবিক ও সামাজিক জরুরি অবস্থা বলেছেন। মানচিত্রে তাকালে অদ্ভুত লাগবে, সেউতা ভৌগোলিকভাবে আফ্রিকা মহাদেশে, মরক্কোর উত্তর উপকূলে, কিন্তু এটি স্পেনের ভূখণ্ড। 1415 সালে পর্তুগাল সেউতা দখল করে। পরে 1580 সালে পর্তুগাল ও স্পেন একই রাজমুকুটের অধীনে এলেও সেউতা আনুষ্ঠানিকভাবে স্পেনের অংশ হিসেবে স্বীকৃতি পায় 1668 সালে। বর্তমানে প্রায় 85,000 মানুষের বাস এই শহরে। 1956 সালে মরক্কো স্বাধীন হওয়ার পরও সেউতা ও মেলিয়া স্পেনের অধীনেই থেকে যায়। এরপর থেকে মরক্কো ঐতিহাসিক ও ভৌগোলিক যুক্তিতে এই দুই শহরের উপর সার্বভৌমত্ব দাবি করে আসছে। তবে স্পেন এই দাবি প্রত্যাখ্যান করে এবং সেউতা ও মেলিলাকে তার অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। ফলে দুই দেশের মধ্যে এই দুই শহর নিয়ে দীর্ঘদিনের কূটনৈতিক বিরোধ এখনো অব্যাহত রয়েছে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. সেউতা আর মেলিয়া এই শহর দুটি আফ্রিকার বুকে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থল দরজা। সিএনএনকে দেওয়া বিশ্লেষণে অভিবাসন গবেষক ড্যানিয়েল থাইম বলেন, যারা সীমানা পার হয়েছে তাদের বড় অংশই কিশোর, অনেকের বয়স 16 থেকে 17। সরকারি হিসেবে মরক্কোর 15 থেকে 24 বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার 37.2%, যেখানে দেশের সার্বিক বেকারত্বের হার 2025 সালে নেমে আসে 13%। থাইমের ভাষায়, ইউরোপের প্রতি তরুণদের একটা কাঠামোগত টান সবসময় থেকে যায়। দারিদ্র্য, বেকারত্ব আর ভবিষ্যতের অনিশ্চয়তা মিলিয়ে এই তরুণদের কাছে সমুদ্র পার হওয়াটাই একমাত্র রাস্তা মনে হয়। একটা আদালতের রায়, কয়েকটা ফেসবুক পোস্ট আর কিছু মানব পাচারকারীর ছড়ানো গুজব, এতেই কি এক রাতে সমুদ্রে নেমে পড়তে পারে হাজার হাজার মানুষ? জুনের 29 তারিখ স্পেনের সুপ্রিম কোর্ট একটা রায় দেয়, যাতে সমুদ্রপথে আসা অভিবাসীদের যথাযথ প্রক্রিয়া ছাড়া তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো বন্ধ করতে বলা হয়। স্প্যানিশ সম্প্রচার মাধ্যম RTV জানায়, এই রায় মরক্কোর সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে অনেকে সাঁতরে সীমান্ত পার হওয়ার চেষ্টা শুরু করে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, এই রায়কে ভুলভাবে ব্যাখ্যা করে সীমান্ত পার হতে তরুণদের উস্কে দেয় পাচারকারী চক্র। আসলে এই রায় অবৈধ প্রবেশকে বৈধতা দেয়নি, নিশ্চয়তাও দেয়নি থেকে যাওয়ার, কিন্তু গুজব ছড়াতে সময় লাগেনি। স্পেন সাম্প্রতিক বছরগুলোতে গাজা যুদ্ধ নিয়ে ইউরোপের সবচেয়ে কড়া সমালোচকদের একটি। সেই সময়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আরেকটি দাবি, সেউতার অভিবাসী ঢলের পেছনে নাকি ইসরায়েলেরও ভূমিকা রয়েছে। স্পেনের কয়েকজন রাজনীতিবিদ ও ভাষ্যকার এমন অভিযোগ তুলেছেন,
কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তাদের অনুসন্ধানে বলছে অর্থনৈতিক হতাশা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব এবং মানব পাচারকারী চক্রই এই ঢলের সবচেয়ে দৃশ্যমান কারণ। তাই আপাতত এই অভিযোগকে প্রতিষ্ঠিত সত্য নয়, বরং চলমান রাজনৈতিক বিতর্ক হিসেবেই দেখা উচিত। সেউতা মরক্কোর মাটিতে বসে থাকলেও এটা স্পেনের আইনি ভূখণ্ড, তাই এখানে ঢুকতে পারা মানেই স্পেনীয় ও ইউরোপীয় ইউনিয়নের আইনি এখতিয়ারে ঢুকে পড়া। তবে একটা বিষয় পরিষ্কার করা দরকার, সেউতায় ঢুকতে পারলেই যে আপনি ইউরোপের যে কোনো দেশে চলে যেতে পারবেন, বিষয়টা তেমন নয়। এখান থেকে শুরু হয় দীর্ঘ আইনি প্রক্রিয়া, যেখানে অনেক আবেদনই শেষ পর্যন্ত প্রত্যাখ্যাত হয়। এই সংকট ইউরোপ জুড়ে রাজনৈতিক চাপ তৈরি করেছে। ফ্রান্স ইতিমধ্যে সীমান্তের নজরদারি কড়াকড়ি করেছে, আর স্পেনকে সেনজেন মুক্ত চলাচল অঞ্চল থেকে সাময়িক বহিষ্কারের দাবি তুলেছেন ইতালি ও ডেনমার্কের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের কিছু রাজনীতিক। এই সংকট সামলাতে ও পুলিশকে সহায়তা করতে স্পেন তাদের সেনাবাহিনী মোতায়েন করেছে সেউতায়। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নিজে শহরে গিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে শুক্রবার সন্ধ্যা নাগাদ প্রায় 48,300 জনকে ফেরত পাঠানো হয়েছে মরক্কোয়, যাদের অনেকেই খাবার ও আশ্রয়ের অভাবে স্বেচ্ছায় ফিরে যান। মানে একদিকে সমুদ্র থেকে মানুষ তুলে আনা হচ্ছে, অন্যদিকে একই মানুষকে আবার সীমান্ত পেরিয়ে মরক্কোতে ফিরে দেওয়া হচ্ছে। অবশ্য স্পেন ও মরক্কো আনুষ্ঠানিকভাবে সীমান্ত নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করার কথা বললেও সেউতায় দায়িত্বে থাকা স্পেনের সিভিল গার্ডের কিছু কর্মকর্তার দাবি, বাস্তবে মরক্কোর নিরাপত্তা বাহিনীর সহযোগিতা প্রত্যাশার তুলনায় কম ছিল। ফলে অনেক অভিবাসী সীমান্ত পর্যন্ত পৌঁছে যেতে পেরেছে। স্পেনে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত করিমা বেনিয়াইশ বলেন, সেউতার এই পরিস্থিতি মরক্কো রাজতন্ত্র চায়নি। এই টানাপোড়েনের পেছনে আছে অনেক পুরনো এক দ্বন্দ্ব, আর তা হলো সেউতা মেলিয়ার ওপর স্পেনের সার্বভৌমত্ব মরক্কো কখনোই আনুষ্ঠানিকভাবে মেনে নেয়নি। মানুষ কি শুধু ইউরোপে ঢোকার জন্য জীবন বাজি রাখে, নাকি বাঁচার জন্য? 2022 সালের জুনে পাশের শহর মেলিয়ায় প্রায় 2000 মানুষ একসঙ্গে সীমান্ত টপকানোর চেষ্টা করেছিল। তাতে অন্তত 23 জন মারা যায়। প্রতিবার একই দৃশ্য ফিরে আসে, বদলে যায় শুধু সাল আর মৃত মানুষের সংখ্যা। এবার সেই সংখ্যাটা সবচেয়ে বড়। হয়তো তারা ইউরোপ খুঁজতে বের হয়নি, তারা খুঁজতে বের হয়েছে এমন একটা জীবন যেখানে আগামীকাল নিয়ে ভয় থাকবে না। সেউতার কাঁটাতারের ওপাশে শুধু স্পেন নয়, অনেকের কাছে সেটা একটা চাকরি, একটা নিরাপদ রাত, একটা ভবিষ্যৎ। আর তাই কেউ কাঁটাতার দেখে না, কেউ সমুদ্র দেখে না, তারা শুধু দেখে একটা সুযোগ, আর সেই সুযোগের নাম সেউতা। হয়তো তারা ইউরোপ খুঁজতে বের হয়নি, তারা খুঁজতে বের হয়েছে এমন একটা জীবন যেখানে আগামীকাল নিয়ে ভয় থাকবে না। সেউতার কাঁটাতারের ওপাশে শুধু স্পেন নয়, অনেকের কাছে সেটা একটা চাকরি, একটা নিরাপদ রাত, একটা ভবিষ্যৎ। আর তাই কেউ কাঁটাতার দেখে না, কেউ সমুদ্র দেখে না, তারা শুধু দেখে একটা সুযোগ, আর সেই সুযোগের নাম সেউতা।